আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত। রাতে মেডিকেল বোর্ডের বৈঠক, সবুজ সংকেত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স। অভিযোগ থাকবে না এমন আদর্শ হতে হবে আসন্ন নির্বাচন। রংপুরে মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই গুরুত্বপূর্ণ। আদর্শ নির্বাচন হতে হবে যেটাতে কারো কোনো কমপ্লেন থাকবে না এবং সেক্ষেত্রে আইনশৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। জামায়াত ইসলামী সহ সিলেটে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ। নির্বাচনের আগেই গণভোটের মতো ৫ দফা দাবি আদায় লক্ষ্য। সচিবালয়, র্যাব, কোস্টগার্ডের বড় কর্তাদের সাথে পরিচয়ের কথা বলে আবু নাসেরের অনলাইন প্রতারণা। ফাঁদে পড়েছেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী। তথ্য যাচাই ও সচেতনতার তাগিদ। এইসব ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত। মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই দেশে আসবে এয়ার অ্যাম্বুলেন্স। ১৩ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। পাকস্থলীর জটিলতার কারণে গতকাল বিএনপি চেয়ারপারসনের অ্যান্ডোস্কোপি করা হয়। শুরুতে কিছুটা রক্তক্ষরণ হলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। এদিকে শাশুড়ি খালেদা জিয়াকে নিতে দেশে এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার ২ দফায় খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তিনি। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের মতোই আছে, অর্থাৎ অপরিবর্তিত। আমরা চিকিৎসকদের সাথে কথা বলে যেটুকু জেনেছি যে তিনি আগে থেকে যে ধরনের সমস্যায় ভুগছিলেন, অর্থাৎ হার্ট, লিভার, কিডনি, এই সমস্যাগুলো আছে। ফুসফুসের সংক্রমণ কিছুটা কমেছে বলে আমরা জানতে পেরেছি। তবে গতকালকে তার পাকস্থলীর সমস্যার কারণে অ্যান্ডোস্কোপি করা হয়েছে, আর সেই অ্যান্ডোস্কোপির পরে ৪৮ ঘন্টার অবজারভেশনে তাকে রাখা হয়েছে। চীন এবং যুক্তরাজ্যের চিকিৎসকদের সমন্বয়ে বাংলাদেশের চিকিৎসকরাও সেই মেডিকেল বোর্ডে আছেন। তারা পুরো চিকিৎসার বিষয়টি তদারক করছেন, আর পুরো বিষয়টি সমন্বয় করছেন ডাক্তার জুবাইদা রহমান। উনি বাংলাদেশে গতকাল এসেছেন। গতকাল ২বার তিনি খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন। মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে তিনি বৈঠক করেছেন। আজকেও তার একটু পরে এখানে হাসপাতালে আসার কথা। আর আমরা যতদূর জেনেছি যে পুরো মেডিকেল বোর্ড আজ সন্ধ্যা নাগাদ তারা বসবেন এবং খালেদা জিয়ার চিকিৎসার যে আপডেট সেটি দেশবাসীকে তারা অবহিত করবেন। পাশাপাশি এটিও হয়তো তখন জানা যাবে যে তাকে বিদেশে নেওয়ার যে বিষয়টি। আমরা জানি যে কাতার সরকারের পক্ষ থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পাঠানোর কথা, আজ বিকেলে সেটি আসার কথা। এখন পর্যন্ত সেটির আসলে কোনো আপডেট আমরা পাইনি। আগামীকালকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডন যাওয়ার কথা ছিল। এর আগের যে সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে যা জানানো হয়েছে সেইটুকু তথ্য এটি। তবে তার পুরো বিষয়টি নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরে। আসন্ন নির্বাচনটি আদর্শ নির্বাচন হতে হবে, যা নিয়ে কারো কোনো অভিযোগ থাকবে না। এক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। তৌহিদ হোসেন বলেন, নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা থাকলে ভোট কেন্দ্রে অনেকেই গণ্ডগোল করার চেষ্টা করতে পারে। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে যেটাতে কারো কোনো কমপ্লেন থাকবে না এবং সেক্ষেত্রে আইনশৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে চলছে জামায়াত সহ সমমনা ইসলামী ৮ দলের বিভাগীয় সমাবেশ। 12:30টার পর থেকে মূলত মঞ্চে সিলেট বিভাগের যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন ৮টি দলের, তারা এখানে তাদের বক্তব্য রাখছেন এবং তাদের বক্তব্যের বিষয়ে যদি একটু বলি তাহলে তাদের যে মূল দাবি, অর্থাৎ গণভোট যাতে নির্বাচনের আগে হয় সেই দাবি তারা এখান থেকে জানাচ্ছেন। পাশাপাশি পিআর পদ্ধতির নির্বাচনের কথা তারা জানাচ্ছেন। এর বাইরে আসলে এই ৫ দফার দাবির বাইরে মূলত সিলেটে ৮টি দলের নির্বাচনী সমাবেশই এটা অনেকটা বলা যায়, কারণ এখান থেকে আমরা বারবার নির্বাচনের নানা ম্যান্ডেটের কথা শুনছিলাম, নানা প্রতিশ্রুতির কথা শুনছিলাম। আমরা শুনছিলাম যে এখানে বক্তারা যে বক্তব্য দিচ্ছেন সেটি হচ্ছে আগামীতে যাতে দুর্নীতিবাজ কোনো ব্যক্তি বা দুর্নীতির সাথে
সাথে জড়িত যেসব দল রয়েছে তাদেরকে যাতে মানুষ ভোট না দেন সেই আহ্বান তারা এখান থেকে জানাচ্ছেন। পাশাপাশি আমরা যেটি দেখছি যে যারা বক্তব্য দিচ্ছেন তারা বলছেন যে আগামীতে বাংলাদেশে যাতে একটি ইসলামী সরকার আসলে প্রচলন করা যায়, সেই কথাগুলোই সেই প্রত্যাশাগুলোই আসলে তাদের বক্তব্যে উঠে আসছে। এই মুহূর্তে স্থানীয় যারা নেতৃবৃন্দ তারা এখানে বক্তব্য দিচ্ছেন। দুপুর 1টার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ অর্থাৎ 2টার দিকে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন এবং 2টার পর থেকেই জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ ইসলামী আন্দোলন, নেজামি ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন দলগুলো, তারাও নেতৃবৃন্দ কিন্তু এখানে এসে উপস্থিত হবেন এবং তারা 2টার পর থেকে বক্তব্য রাখবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে সমাবেশ স্থলে ছোট্ট ছোট্ট মিছিল নিয়ে যারা নেতাকর্মীরা তারা এসে উপস্থিত হতে শুরু করেছেন। যদিও আসলে মূল সমাবেশ শুরু হতে আরও ঘণ্টাখানেকের মতো সময় রয়েছে, ফলে এখনও হয়তো অনেকেই পথিমধ্যে রয়েছেন, মিছিল করে তারা হয়তো আসবেন, ফলে সেই প্রস্তুতি আসলে আমরা দেখছি। এবং এই সমাবেশকে ঘিরে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি কঠোর বলয় তৈরি করা হয়েছে। পাশাপাশি দলগুলোর নিজস্ব ভলেন্টিয়ারের মধ্য দিয়ে যাতে নির্বিঘ্নে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া এই সমাবেশ হয় সেজন্য সেই প্রস্তুতি রাখা হয়েছে। সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় সব দপ্তর প্রতিষ্ঠানে চাহিদা মতো পণ্য সরবরাহ করেন তিনি। র্যাব, কোস্টগার্ডের মতো সংস্থাও আছে এই তালিকায়। সব বড় কর্তা ব্যক্তির সাথে ভালো সখ্যতা, বিশ্বাসযোগ্যতা প্রমাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারের কমতি নেই এতটুকু। আর সেই বিশ্বাসের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। আদতে এর সবই ছিল আবু নাসের নামে এক প্রতারকের কৌশলী প্রতারণার ফাঁদ। অনলাইন প্রতারণার গল্পের বাকিটা থাকছে। আমার বাচ্চার জন্য আমি ডাক্তার কিনতে পারছি, তার দুধের ব্যবস্থা করতে পারতেছি। আমার বাবা মা অসুস্থ, ছোটো কাজ করে যে আমি এসে তাদেরকে সাপোর্ট দিব, ওই পরিবেশটাও নাই। স্রেফ একটি ফেসবুক পোস্ট যার জীবনটাকে তছনছ করে দিয়েছে। জীবনযুদ্ধের পথটা সহজ করতে চাকরির পাশাপাশি মাংস আর ডিমের ব্যবসা করতেন এ ব্যক্তি। ভালোই চলছিল দিনকাল, কিন্তু সেই যুদ্ধটা আরো কঠিন করে দিল এক ব্যক্তির প্রতারণা। এ ব্যবসায়ী 2 দিনে মাংস ও ডিম সরবরাহ করেছেন প্রায় 7 লাখ টাকার, কিন্তু পাননি একটি টাকাও। যখন পথে বসার জোগাড়, তখন প্রতিকারের আশায় আইনি পদক্ষেপ নেন তিনি। প্রতারক আবু নাসেরের বিরুদ্ধে হয় মামলা, জারি হয় গ্রেফতারি পরোয়ানা। তবে ভুক্তভোগীর অভিযোগ, আইনি লড়াইয়ে কাঙ্ক্ষিত সহযোগিতা করেনি আইন শৃঙ্খলা বাহিনী। আমি আজকে যদি ওনাদেরকে ধরে নিয়ে আসলাম, দেখা গেল পরের দিন টাকা পয়সা দিয়ে তারা বের হয়ে গেল, এটা তো তার কোনো সমাধান হবে না। আমি তাকে বললাম যে আসলে ভাই, আপনিই তো বলছিলেন যে মামলাটা যদি আমি কোর্টের মাধ্যমে করি তাহলে আমি ওয়ারেন্টি ইস্যু যদি করতে পারি তাহলে আপনারা ধরে আনতে পারবেন, কিন্তু এখন তো কথাটা ঘুরে গেল। এই আবু নাসেরের প্রতারণার কৌশলটা অন্যদের চেয়ে খানিকটা ভিন্ন। সরাসরি সাক্ষাতের সুযোগ নেই, প্রতারণার কাজটা করে তার ম্যানেজাররা। ট্রেড লাইসেন্স ও ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট সহ ব্যবসায়ীদের যেসব প্রয়োজনীয় কাগজপত্র দেখানো হয় তার সবকটি ভুয়া। একই অবস্থা ডকুমেন্টের QR কোডেরও। বিডি গ্রোসারি নামে একটা পেজ থেকে আমাদের সাথে একজন ব্যক্তি যোগাযোগ করে, ওনার নাম হলো আবু নাসের। আমি তখন খুব আগ্রহ প্রকাশ করি, যেহেতু সরকারি প্রতিষ্ঠানে ওনারা সাপ্লাই দেন। ট্রেড লাইসেন্সটাই জাস্ট ফার্স্টে দেখি অথেন্টিক হয়তো, তাহলে ওনাকে প্রোডাক্টটা দেওয়া যায়। আমি আর ওনার অফিসটা ভিজিট করিনি। প্রতারণার এমন অভিযোগের পর অভিযুক্তকে খোঁজার চেষ্টা করি আমরা।